নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস। আজ দ্বিতীয় পর্ব। তো চলুন দ্বিতীয় পর্বে যাওয়ার আগে প্রথম পর্বের একটু সংক্ষিপ্ত স্বাদ জেনে নিই। প্রথম পর্বে অবিনাশ ঘোষালের জন্মদিনকে কেন্দ্র করে উপন্যাসের প্রেক্ষাপট শুরু হয়েছে। এরপর ঘোষাল ও চাটুর্যে পরিবারের বংশানুক্রমিক ইতিহাস, পারিবারিক আর্থিক ও সামাজিক পরিস্থিতি সম্বন্ধে বর্ণনা করা আছে। মধুসূদন ঘোষালের হাত ধরে পারিবারিক আর্থিক উন্নতি এবং তার পণ চাটুর্যে পরিবারের কন্যার সাথেই বিবাহ। এদিকে চাটুর্যে পরিবারের বিপ্রদাসের বাবা মুকুন্দলালের হাত ধরে জমিদার পরিবারের আর্থিক অবনতি ও তার স্ত্রী নন্দরানীর স্বামীর প্রতি অভিমানে কিছুদিনের জন্য বৃন্দাবন গমন। এদিকে স্ত্রী বিরহে মুকুন্দলালের শারীরিক পীড়া ও দৈহিক ও মানসিক অবনতি। শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সেদিন তৃতীয়া। সন্ধ্যাবেলায় ঝড় উঠল। বাগানে মরমর করে গাছের ডাল ভেঙে পড়ে। থেকে থেকে বৃষ্টির ঝাপটা ঝাঁকানি দিয়ে উঠেছে ক্রুদ্ধ অধৈর্যের মতো। লোকজন খাওয়াবার জন্য তো চালাঘর তোলা হয়েছিল, তার করগেটের লোহার চাল উড়ে দিঘিতে গিয়ে পড়ল। বাতাস বানবিদ্ধ বাঘের মতো গোঁ গোঁ করে গোংরাতে গোংরাতে আকাশে আকাশে ল্যাজ ঝাপটা দিয়ে পাক খেয়ে খেয়ে বেড়ায়। হঠাৎ বাতাসের এক দমকে জানলা দরজাগুলো খড়খড় করে কেঁপে উঠল। কুমুদিনীর হাত চেপে ধরে মুকুন্দলাল বললেন, মা কুমু, ভয় নেই, তুই তো কোনো দোষ করিসনি। ওই শোন, দাঁত কর্মরানি, ওরা আমাকে মারতে আসছে। বাবার মাথায় বরফের পুটুলি বুলোতে বুলোতে কুমুদিনী বলে, মারবে কেন বাবা? ঝড় হচ্ছে, এক্ষুনি থেমে যাবে। বৃন্দাবন? বৃন্দাবন? চন্দ্র চক্রবর্তী? বাবার আমলের পুরুত। সে তো মরে গেছে, ভূত হয়ে গেছে বৃন্দাবনে। কে বললে সে আসবে? কথা কইও না বাবা, একটু ঘুমো। হয়েছে, কাকে বলছে? খবরদার, খবরদার। কিছু না, বাতাসে বাতাসে গাছগুলোকে ঝাঁকানি দিচ্ছে। কেন, ও রাগ কিসের? হ্যাঁ, তুই কি দোষ করেছি তুই বল না মা। কোনো দোষ করনি বাবা, একটু ঘুমো। বিন্দে দুতি, সেই যে মধু অধিকারী সাজত। মিছে করো কেন নিন্দে, ও গোবিন্দে শ্রী গোবিন্দে। চোখ বুজে গুনগুন করে গাইতে লাগলেন, কার বাঁশি ওই বাজে বৃন্দাবনে ওলো সই, ঘরে আমি রইব কেমনে। রাধু, ব্র্যান্ডি লে আও। কুমুদিনী বাবার মুখের দিকে ঝুঁকে পড়ে বলে, বাবা, ও কি বলছো? মুকুন্দলাল চোখ চেয়ে তাকিয়ে জিভ কেটে চুপ করেন। বুদ্ধি তখন অত্যন্ত বেঠিক, তখনও কথা ভোলেননি যে কুমুদিনীর সামনে মদ চলতে পারে না। একটু পরে আবার গান ধরলেন, শ্যামের বাঁশি কাটতে হবে, নইলে আমায় এ বৃন্দাবন ছাড়তে হবে। এই এলোমেলো গানের টুকরো টুকরো শুনে কুমুর বুক ফেটে যায়। মায়ের ওপর রাগ করে বাবার পায়ের তলায় মাথা রাখে, যেন মায়ের হয়ে মাপ চাওয়া। মুকুন্দ হঠাৎ বলে উঠলেন, দেওয়ানজি। দেওয়ানজি আসতে তাকে বললেন, ওই যে ঠকঠক শুনতে পাচ্ছি। দেওয়ানজি বললেন, দরজায় বাতাসে কড়া দিচ্ছে। বুড়ো এসেছে, সেই বৃন্দাবন চন্দ্র, টাক মাথা, লাঠি হাতে, চেলির চাদর কাঁধে। দেখো এসে কেবল ঠক 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 করছে, লাঠি না খড়ম। রক্তবমন কিছুক্ষণ শান্ত ছিল। 3টে রাত্রে আবার আরম্ভ হলো। মুকুন্দলাল বিছানার চারিদিকে হাত বুলিয়ে জড়িত স্বরে বললেন, বড় বউ, ঘর যে অন্ধকার, এখনো আলো জ্বালবো না? বজরা থেকে ফিরে আসবার পর মুকুন্দলাল এই প্রথম স্ত্রীকে সম্বোধন করলেন, আর এই শেষ। বৃন্দাবন থেকে ফিরে এসে নন্দরানী বাড়ির দরজার কাছে মূর্ছিত হয়ে লুটিয়ে পড়লেন। তাকে ধরাধরি করে বিছানায় এনে শোয়ানো হলো। সংসারে কিছুই আর তার রুচল না। চোখের জলে একেবারে শুকিয়ে গেল। ছেলে মেয়েদের মধ্যেও সান্ত্বনা নেই।
গুরু এসে শাস্ত্রের শ্লোক আওড়ালেন। মুখ ফিরিয়ে নিলেন, হাতের লোহা খুললেন না। বললেন, আমার হাত দেখে বলেছিল আমার এও তো ক্ষয় হবে না। এ কি মিথ্যে হতে পারে? দুঃসম্পর্কের ক্ষমা ঠাকুরজি আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, যা হবার তা তো হয়েই গেছে। এখন ঘরের দিকে তাকাও। কর্তা যে যাবার সময় বলে গেছেন, বড় বউ, ঘরে কি আলো জ্বলবে না? নন্দরানী বিছানা থেকে উঠে দূরের দিকে তাকিয়ে বললেন, যাব, আলো জ্বালতে যাব, এবার আর দেরি হবে না। বলে তার পাণ্ডুবর্ণ শীর্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল, যেন হাতে প্রদীপ নিয়ে এক্ষুনি যাত্রা শুরু করলেন। সূর্য গেছেন উত্তরায়ণে। মাঘ মাস এলো। শুক্ল চতুর্দশী। নন্দরানী কপালে মোটা করে সিঁদুর পরলেন, গায়ে জড়িয়ে নিলেন লাল বেনারসি শাড়ি। সংসারের দিকে না তাকিয়ে মুখে হাসি নিয়ে চলে গেলেন। বাবার মৃত্যুর পর বিপ্রদাস দেখলে যে গাছে তাদের আশ্রয় তার শিকড় খেয়ে গিয়েছে পোকায়। বিষয় সম্পত্তি ঋণের চোরাবালির ওপর দাঁড়িয়ে অল্প করে ডুবেছে। ক্রিয়াকর্ম সংক্ষেপে ও চালচলন খাটো না করলে উপায় নেই। কুমুর বিয়ে নিয়েও কেবলই প্রশ্ন আসে, তার উত্তর দিতে মুখে বাঁধে। শেষকালে নূরনগর থেকে বাসা তুলতে হলো। কলকাতার বাগবাজারের দিকে একটা বাড়িতে এসে উঠল। পুরনো বাড়িতে কুমুদিনীর একটা প্রাণপ্রণ পরিমণ্ডল ছিল। চারিদিকে ফুল ফল, গোয়াল ঘর, পুজো বাড়ি, শস্যক্ষেত, মানুষজন। অন্তঃপুরের বাগানে ফুল তুলেছে, সাজি ভরেছে, নুন লঙ্কা ধনে পাতার সঙ্গে কাঁচা কুল মিশিয়ে অপথ্য করেছে। চালতা পেরেছে, বৈশাখ জ্যৈষ্ঠীর ঝড়ে আমবাগানের আম কুড়িয়েছে। বাগানের পূর্ব প্রান্তে ঢেকিশাল, সেখানে লাড়ুকোটা প্রভৃতি উপলক্ষে মেয়েদের কোলাহলের তারও অল্প কিছু অংশ ছিল। শ্যাওলার সবুজ প্রাচীর দিয়ে ঘেরা খিড়কির পুকুর ঘন ছায়ায় স্নিগ্ধ। কোকিল, ঘুঘু, দোয়েল শ্যামার ডাকে মুখরিত। এইখানে প্রতিদিন সে জলে কেটেছে সাঁতার, নাল ফুল তুলেছে, ঘাটে বসে দেখেছে খেয়াল। আনমনি একা বসে পশম সেলাই করেছে। ঋতুতে ঋতুতে মাসে মাসে প্রকৃতির উৎসবের সঙ্গে মানুষের এক একটি পরব বাঁধা। অক্ষয় তৃতীয়ার থেকে দোলযাত্রা, বাসন্তী পুজো পর্যন্ত কত কি। মানুষে প্রকৃতিতে হাত মিলিয়ে সমস্ত বছরটি যেন নানা কারুশিল্পে বুনে রেখেছে। সবই যে সুন্দর, সবই যে সুখের তা নয়। মাছের ভাগ, পুজোর পার্বণ, কর্তৃর পক্ষপাত, ছেলেদের কলহে স্ব ছেলের পক্ষ সমর্থন প্রভৃতি নিয়ে নীরবে ঈর্ষা বা তারস্বরে অভিযোগ, কানে কানে পরচর্চা এবং মুক্তকণ্ঠে অপবাদ ঘোষণা। এ সমস্ত প্রচুর পরিমাণেই আছে। সবচেয়ে আছে নিত্য নৈমিত্তিক কাজের ব্যস্ততার ভেতরে ভেতরে নিয়ত একটা উদ্বেগ। কর্তা কখন কি করে বসেন, তার বৈঠকে কখন কি দুর্যোগ আরম্ভ হয়, যদি আরম্ভ হলো তবে দিনের পর দিন শান্তি নেই। কুমুদিনীর বুক দুরদুর করে। ঘরে লুকিয়ে মা কাঁদেন, ছেলেদের মুখ শুকনো। এই সমস্ত শুভ অশুভে, সুখ দুঃখে সর্বদা আন্দোলিত প্রকাণ্ড সংসার যাত্রা। এরই মধ্যে থেকে কুমুদিনী এলো কলকাতায়। এ যেন মস্ত একটা সমুদ্র, কিন্তু কোথায় এক ফোঁটা পিপাসার জল। দেশে আকাশে বাতাসেও একটা চেনা চেহারা ছিল। গ্রামের দিগন্তে কোথাও বা ঘন বন, কোথাও বা বালির চর, নদীর জলরেখা, মন্দিরের চূড়ো, শূন্য বিস্তৃত মাঠ, বুনো ঝাউয়ের ঝোপ, গুনটানা পথ। এরা নানা রেখায়, নানা রঙে বিচিত্র ধেয়ে রেখে আকাশটাকে যেন বিশেষ আকাশ করে তুলেছে। কুমুদিনীর আপন আকাশ। সূর্যের আলো ছিল তেমনি বিশেষ আলো। দিঘিতে, শস্য খেতে, বেতের ঝাড়ে, জেলে নৌকোর খয়েরি রঙের পালে, বাঁশ ঝাড়ের কচি ডালের চিকন পাতায়, কাঁঠাল গাছের মসৃণ ঘন সবুজে, ওপারের বালুতটের ফ্যাকাশে হলদে, সমস্তর সঙ্গে নানাভাবে মিশিয়ে সেই আলো একটি পরিচিত স্বরূপ রূপ পেয়েছিল। কলকাতায় এসব অপরিচিত বাড়ির ছাদে, দেওয়ালে কঠিন অনম্র রেখায় আঘাতে নানা খানা হয়ে গিয়েছে। সে চিরদিনের আকাশ আলো তাকে বেগানা লোকের মতো কড়া চোখে দেখে। এখানকার দেবতাও তাকে এক ঘরে করেছে।
বিপ্রদাস তাকে কেদারার কাছে টেনে নিয়ে এসে বলে, কি কুমু, মন কেমন করছে? কুমুদিনী হেসে বলে, না দাদা, একটুও না। যাবি বোন মিউজিয়াম দেখতে? হ্যাঁ, যাব। এত বেশি উৎসাহের সঙ্গে বলে যে বিপ্রদাস যদি পুরুষ মানুষ না হতো তবে বুঝতে পারত যে এটা স্বাভাবিক নয়। মিউজিয়াম না যেতে হলেই সে বাঁচে। বাইরের লোকের ভিড়ের মধ্যে বেরোনোর অভ্যেস নেই বলে জনসমাগমে যেতে তার সংকোচের অন্ত নেই। হাত পা ঠান্ডা হয়ে যায়, চোখ চেয়ে ভালো করে দেখতেই পারে না। বিপ্রদাস তাকে দাবা খেলা শেখালে। নিজে অসামান্য খেলোয়াড়, কুমুর কাঁচা খেলায় নিয়ে তার আমোদ লাগে। শেষকালে নিয়মিত খেলতে খেলতে কুমুর একটা হাত পাকল যে বিপ্রদাসকে সাবধানে খেলতে হয়। কলকাতায় কুমুর সমবয়সী মেয়ের সঙ্গিনী না থাকাতে এই দুই ভাই বোন যেন দুই ভাইয়ের মতো হয়ে উঠেছে। সংস্কৃত সাহিত্যে বিপ্রদাসের বড় অনুরাগ। কুমু এক মনে তার কাছ থেকে ব্যাকরণ শিখেছে। যখন কুমার সম্ভব পড়লে তখন থেকে শিব পুজোয় সে শিবকে দেখতে পেলে। সেই মহা তপস্বী যিনি তপস্বিনী উমার পরম তপস্যার ধন। কুমারীর ধ্যানে তার ভাবী পতি পবিত্রতার দৈব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে দেখা দিলে। বিপ্রদাসের ফটোগ্রাফ তোলার শখ, কুমুও তাই শিখে নিলে। ওরা কেউ বা নেয় ছবি, কেউ বা সেটাকে ফুটিয়ে তোলে। বন্দুকে বিপ্রদাসের হাত পাকা। পার্বণ উপলক্ষে দেশে যখন যায়, খিড়কির পুকুরে ডাব, বেলের খোলা, আখরোট প্রভৃতি ভাসিয়ে দিয়ে পিস্তল অভ্যাস করে। কুমুকে ডাকে, আয় না কুমু, দেখ না চেষ্টা করে। যে কোনো বিষয়ে তার দাদার রুচি, সে সমস্তকেই বহু যত্নে কুমু আপন করে নিয়েছে। দাদার কাছে এজসার শিখে শেষে ওর হাত এমন হলো যে দাদা বলে, আমি হার মানলুম। এমনি করে শিশুকাল থেকে যে দাদাকে ও সবচেয়ে বেশি ভক্তি করে, কলকাতায় এসে তাকেই সে সব কাছে পেলে। কলকাতায় আসা সার্থক হলো। কুমু স্বভাবতই মনের মধ্যে একলা। পর্বতবাসিনী উমার মতোই যেন এক কল্প তপবনে বাস করে, মানুষ সরোবরের কূলে। এরকম জন্ম একলা মানুষদের জন্য দরকার মুক্ত আকাশ, বিস্তীর্ণ নির্জনতা, আর তারই মধ্যে এমন একজনকেও যাকে নিজের সমস্ত মন প্রাণ দিয়ে ভক্তি করতে পারে। নিকটের সংসার থেকে এই দূরবর্তিতা মেয়েদের স্বভাবসিদ্ধ নয় বলে মেয়েরা এটা একেবারেই পছন্দ করে না। তারা এটাকে হয় অহংকার নয় হৃদয়হীনতা বলে মনে করে। তাই দেশে থাকতেও সঙ্গিনীদের মহলে কুমুদিনীর বন্ধুত্ব জমে ওঠেনি। পিতা বর্তমানে বিপ্রদাসের বিবাহ ঠিক হয়েছিল। এমন সময় গায়ে হলুদে দুদিন আগে কনেটি জ্বর বিকারে মারা গেল। তখন ভাটপাড়ায় বিপ্রদাসের কুষ্টি গণনায় বেরোলো বিবাহ স্থানীয় দুর্যোগের ভোগ ক্ষয় হতে দেরি আছে। বিবাহ চাপা পড়ল। ইতিমধ্যে ঘটল পিতার মৃত্যু। তারপর থেকে ঘটকালির প্রশ্রয় পাবার মতো অনুকূল সময় বিপ্রদাসের ঘরে এলো না। ঘটক একথা মস্ত একটা মোটা পণের আশা দেখালে। তাতে হলো উল্টো ফল। কম্পিত হস্তে হুঁকোটি দেওয়ালের গায়ে ঠেকিয়ে সেদিন অত্যন্ত দ্রুতপদে ঘটককে রাস্তায় বেরিয়ে পড়তে হয়েছিল। সুবোধের চিঠি বিলাত থেকে আসত নিয়মতই। এখন মাঝে মাঝে ফাঁক পড়ে। কুমু ডাকের জন্য ব্যগ্র হয়ে চেয়ে থাকে। বেহারা এবার চিঠি তারই হাতে দিল। বিপ্রদাস আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কামাচ্ছে। কুমু ছুটে এসে বললে, দাদা, ছোট দাদার চিঠি। দাড়ি কামানো সেরে কেদারায় বসে বিপ্রদাস একটু যেন ভয়ে ভয়ে চিঠি খুলল। পড়া হয়ে গেলে চিঠিখানা এমন করে হাতে চাপলে যেন একটা তীব্র ব্যথা। কুমুদিনী ভয় পেয়ে জিজ্ঞাসা করলে, ছোট দাদার অসুখ করেনি তো? না, সে ভালোই আছে। চিঠিতে কী লিখেছে বলো না দাদা। পড়াশোনার কথা। কিছুদিন থেকে বিপ্রদাস কুমুকে সুবোধের চিঠি পড়তে দেয় না। একটু আধটু পড়ে শোনায়। এবার তাও নয়। চিঠিখানা চেয়ে নিয়ে কুমুদিনীর সাহস হলো না। মনটা ছটপট করতে লাগলো। সুবোধ প্রথম প্রথম হিসেব করেই খরচ চালাতো। বাড়ির দুঃখের কথা তখনও মনে তাজা ছিল। এখন সেটা যতই ছায়ার মতো হয়ে এসেছে, খরচও ততই চলেছে বেড়ে। বলছে, বড় রকম চালে চলতে না পারলে এখানকার সামাজিক উচ্চ শিখরের আবহাওয়ায় পৌঁছানো যায় না, আর তা না হলে বিলেতে আসাই ব্যর্থ হয়। দায়ে পড়ে দুই একবার বিপ্রদাস তার যোগে
অতিরিক্ত টাকা পাঠাতে হয়েছে। এবার দাবি এসেছে 1000 পাউন্ডের, জরুরি দরকার। বিপ্রদাস মাথায় হাত দিয়ে বসলে। পাবো কোথায়? গায়ে রক্ত জল করে কুমুর বিবাহের জন্য টাকা জমাচ্ছি, শেষে কি এই টাকায় টান পড়বে? কি হবে সুবোধের ব্যারিস্টার হয়ে? কুমুর ভবিষ্যৎ ফতুর হয়ে যদি তার দাম দিতে হয়। সে রাত্রে বিপ্রদাস বারান্দায় পায়চারি করে বেড়াচ্ছে। জানে না কুমুদিনীর চোখেও ঘুম নেই। একসময় যখন বড় অসহ্য হলো, কুমু ছুটে এসে বিপ্রদাসের হাত ধরে বললে, সত্যি করে বলো তো ছোটদাদার কি হয়েছে? পায়ে পড়ি, আমার কাছে লুকিও না। বিপ্রদাস বুঝলে গোপন করতে গেলে কুমুদিনীর আশঙ্কা আরও বেড়ে উঠবে। একটু চুপ করে বললে, সুবোধ টাকা চেয়ে পাঠিয়েছে, অত টাকা দেবার শক্তি আমার নেই। কুমু বিপ্রদাসের হাত ধরে বললে, দাদা একটা কথা বলি, রাগ করবে না বলো? রাগ করবার মতো কথা বললে রাগ না করে বাঁচব কী করে? না দাদা, ঠাট্টা নয়, শোনো আমার কথা। মায়ের কন্যা তো আমার জন্যই আছে, তাই নিয়ে। চুপ চুপ, তোর গয়নায় কি আমরা হাত দিতে পারি? আমি তো পারি না, তুইও পারিস নে। থাক সেসব কথা, এখন ঘুমোতে যা। কলকাতা শহরের সকাল, কাকের ডাক ও ক্যাভেঞ্জারের গাড়িতে খড়খড়ানি রাত পোহালো। দূরে এখনো স্টিমার, কখনো তেলের কলের বাঁশি বাজে। বাসার সামনে রাস্তা দিয়ে একজন লোক মই কাঁধে জরারি বটিকার বিজ্ঞাপন খাটিয়ে চলেছে। খালি গাড়ি দুটো গরু গাড়োয়ানের 2 হাতের প্রবল তাড়নার উত্তেজনায় গাড়ি নিয়ে দ্রুত বেগে ধাবমান। কল থেকে জল নেবার প্রতিযোগিতায় এক হিন্দুস্তানি মেয়ের সঙ্গে উড়িয়া ব্রাহ্মণের ঠেলাঠেলি বকাবকি জমেছে। বিপ্রদাস বারান্দায় বসে গুড়গুড়ির নলটা হাতে মেঝেতে পড়ে আছে না পড়া খবরের কাগজ। কুমু এসে বললে, দাদা। না বলো না। আমার মতের স্বাধীনতায় হস্তক্ষেপ করবি তুই? তোর শাসনে রাতকে দিন নাকে হ্যাঁ করতে হবে? না, শোনো বলি, আমার গয়না নিয়ে তোমার ভাবনা ঘুচুক। সাধে তোকে বলি বুড়ি, তোর গয়না নিয়ে আমার ভাবনা ঘুচবে এমন কথা ভাবতে পারলি কোন বুদ্ধিতে? সে জানি নে, কিন্তু তোমার এই ভাবনা আমার সয় না। ভেবেই ভাবনা শেষ করতে হয় রে। তাকে ফাঁকি দিয়ে থামতে গেলে বিপরীত ঘটে। একটু ধৈর্য ধর, একটা ব্যবস্থা করে দিচ্ছি। বিপ্রদাস সে মেলে চিঠিতে লিখলে, টাকা পাঠাতে হলে কুমুর পণের সম্বলে হাত দিতে হয়, সে অসম্ভব। যথাসময়ে উত্তর এলো। সুবোধ লিখেছে, কুমুর পণের টাকা তো সে চায় না, সম্পত্তিতে তার নিজের অর্ধ অংশ বিক্রি করে যেন টাকা পাঠানো হয়। সঙ্গে সঙ্গেই পাওয়ার অফ অ্যাটর্নি পাঠিয়েছে। এ চিঠি বিপ্রদাসের বুকে বাণের মতো বিঁধল। এত বড় নিষ্ঠুর চিঠি সুবোধ লিখলে কি করে? তখনই বুড়ো দেওয়ানজিকে ডেকে পাঠালে। জিজ্ঞাসা করলে, ভূষণ রায়রা করিমহাটির তালুকপত্তই নিতে চেয়েছিল না, কত পণ দেবে? দেওয়ান বললে, 20,000 পর্যন্ত উঠতে পারে। ভূষণ রায়কে তলব দিয়ে পাঠাও, কথাবার্তা কইতে চাই। বিপ্রদাস বংশের বড় ছেলে, তার জন্মকালে তার পিতামহ এই তালুক স্বতন্ত্রভাবে তাকেই দান করেছেন। ভূষণ রায় মস্ত মহাজন, 20-25 লাখ টাকার তেজারতি, জন্মস্থান করিমহাটিতে। এই জন্যই অনেকদিন থেকেই নিজের গ্রামপত্তরি নেবার চেষ্টা। অর্থ সংকটে মাঝে মাঝে বিপ্রদাস রাজি হয় আর কি, কিন্তু প্রজারা কেঁদে পড়ে, বলে ওকে আমরা কিছুতেই জমিদার বলে মানতে পারবো না। তাই প্রস্তাবটা বারে বারেই ফেঁসে যায়। এবার বিপ্রদাস মন ঠিক করে বসল। ও নিশ্চয়ই জানে সুবোধের টাকার দাবি এখানেই শেষ হবে না। মনে মনে বললে, আমার তালুকের এই সেলামির টাকা রইল সুবোধের জন্য, এরপর দেখা যাবে। দেওয়ান বিপ্রদাসের মুখের ওপর জবাব দিতে সাহস করলে না। গোপনে কুমুকে গিয়ে বললে, দিদি তোমার কথা বড়বাবু শোনেন, বারণ করো তাকে, এটা অন্যায় হচ্ছে। বিপ্রদাসকে বাড়ির সকলেই ভালোবাসে, কারোর জন্যে বড়বাবু যে নিজের সত্ত্ব নষ্ট করবে এ ওদের কারোর সয় না। বেলা হয়ে যায়। বিপ্রদাস ওই তালুকের কাগজপত্র নিয়ে ঘাঁটছে, এখনও সানাহার হয়নি। কুমু বারে বারেই তাকে ডেকে পাঠাচ্ছে। শুকনো মুখে একসময় অন্দরে এলো, যেন বাজে ছোঁয়া পাতা ঝলসানো গাছের মতো। কুমুর বুকে শিল বিঁধল। স্নানাহার হয়ে গেলে পর বিপ্রদাস আলবোলার নল হাতে খাটের বিছানায় পা ছড়িয়ে তাকিয়া ঠেসান দিয়ে বসল। যখন কুমু তার শিয়রে বসে ধীরে ধীরে তার চুলের মধ্যে হাত বুলোতে বুলোতে বললে,
দাদা, তোমার তালুক তুমি পত্তনে দিতে পারবে না। তোকে নবাব সিরাজদৌল্লার ভূতে পেয়েছে নাকি? সব কথাতেই জুলুম। না দাদা, কথা চাপা দিও না। তখন বিপ্রদাস আর থাকতে পারলে না, সোজা হয়ে উঠে বসে কুমুর শিয়রের কাছ থেকে নিজেকে সরিয়ে নিলে সামনে। রুদ্ধ স্বরটাকে পরিষ্কার করবার জন্য একটু কেশে নিয়ে বললে, সুবোধ কি লিখেছে জানিস? এই দেখ। এই বলে জামার পকেট থেকে চিঠি বের করে কুমুর হাতে দিলে। কুমুর সমস্তটা পড়ে মুখে হাত থেকে বললে, মাগো, ছোটদা এমন চিঠিও লিখতে পারলে? বিপ্রদাস বললে, ওর নিজের সম্পত্তি আর আমার সম্পত্তিতে ও যখন আজ ভেদ করে দেখতে পেরেছে, তখন আমার তালুক আমি আর কিসে আলাদা করতে পারি? আজ ওর বাপ নেই, বিপদের সময়ে আমি ওকে দেব না তো কে দেবে? এর ওপর কুমু আর কথা কইতে পারলে না। নীরবে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। বিপ্রদাস তাকিয়ে আবার ঠেস দিয়ে চোখ বুঝলেন। অনেকক্ষণ দাদার পায়ে হাত বুলিয়ে অবশেষে কুমু বললে, দাদা, মায়ের ধন তো আর মায়েরই, তার এই গয়না থাকতে তুমি কেন? বিপ্রদাস আবার চমকে উঠে বললে, কুমু, এটা তুই কিছুতে বুঝলি নে। তোর গয়না নিয়ে সুবোধ আজ বিলেতে থিয়েটার কনসার্ট দেখে বেড়াতে পারে, তাহলে আমি কি তাকে কোনোদিন ক্ষমা করতে পারবো? না সে কোনোদিন মুখ তুলে দাঁড়াতে পারবে? তাকে এত শাস্তি কেন দিবি? কুমু চুপ করে রইল। কোনো উপায় সে খুঁজে পেল না। তখন অনেকবার এমন ভেবেছে, তেমনি করেই ভাবতে লাগলো, অসম্ভব কিছু যেন না ঘটে। আকাশের কোনো গ্রহ, কোনো নক্ষত্র এক মুহূর্ত সমস্ত বাধা সরিয়ে দিতে পারে না। কিন্তু শুভ লক্ষণ দেখা দিয়েছে যে কিছুদিন থেকেই তার বাঁ চোখ নাচছে। এর পূর্বে জীবনে আরও অনেকবার বাঁ চোখ নেচেছে, তা নিয়ে কিছু ভাববার দরকার হয়নি। এবারে লক্ষণটাকে মনে মনে বেশ ধরে পড়ল, যেন তার প্রতিশ্রুতি তাকে রাখতেই হবে। শুভ লক্ষণের সত্যভঙ্গ যেন না হয়। বাদলা করেছে, বিপ্রদাসের শরীরটা ভালো নেই। বালপোষ মুড়ি দিয়ে আজ শোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছে। কুমুর আদরের বেড়ালটা বালাপোষের একটা ফালতু অংশ দখল করে গোলাকার হয়ে নিদ্রামগ্ন। বিপ্রদাসের টেরিয়ট কুকুরটা অগত্যা ওর স্পর্ধা সহ্য করে মনিবের পায়ের কাছে শুয়ে স্বপ্নে একবার করে গোঁ গোঁ করছে। এমন সময় এলো আর এক ঘটক। নমস্কার, কে তুমি? আগে কর্তারা আমাকে খুব চিনতেন। আপনারা তখন শিশু। আমার নাম নীলমণি ঘটক, ওং গঙ্গারাম ঘটকের পুত্র। কি প্রয়োজন? ভালো পাত্রের সন্ধান আছে, আপনাদেরই ঘরের উপযুক্ত। বিপ্রদাস একটু উঠে বসল। ঘটক রাজাবাহাদুর মধুসূদন ঘোষালের নাম করলে। বিপ্রদাস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে, ছেলে আছে নাকি? ঘটক জিভ কেটে বললে, না না, তিনি বিবাহই করেননি, প্রচুর ঐশ্বর্য। নিচে কাজ দেখা ছেড়ে দিয়েছেন, এখন সংসার করতে মন দিয়েছেন। বিপ্রদাস খানিকক্ষণ বসে গুড়গুড়িতে টান দিতে লাগলো। তারপর হঠাৎ একসময় একটু যেন জোর করেই বলল, বয়সের মিল আছে এমন মেয়ে আমাদের ঘরে নেই। ঘটক ছাড়তে চায় না। বরের ঐশ্বর্য যে পরিমাণ কত, আর গভর্নরের দরবারে তার আনাগোনার পথ যে কত প্রশস্ত, এ নিয়ে বিনিয়ে তার ব্যাখ্যা করতে লাগল। বিপ্রদাস আবার স্তম্ভিত হয়ে বসল। আবার অনাবশ্যক বেগের সঙ্গেই বলল, বয়সে মিলবে না। ঘটক বললে, ভেবে দেখবেন, 2-4 দিন বাদে আরেকবার আসবে। বিপ্রদাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার শুয়ে পড়ল। দাদার জন্য গরম চা নিয়ে কুমু ঘরে ঢুকতে যাচ্ছিল। দরজার বাইরে গামছা শুদ্ধ একটা বিছে জীর্ণ হাতি ও কাদামাখা তালতলার চটি দেখে থেমে গেল। ওদের কথাবার্তা অনেকখানি কানে পৌঁছল। ঘটক তখন বলছে, রাজাবাহাদুর এবার বছর না যেতে মহারাজ হবেন। এটা একেবারে লাট সাহেব নিজের মুখের কথা। তাই এতদিন পরে তার ভাবনা হয়েছে মহারানীর পদ যেন এখন আর খালি রাখা যাবে না। আপনাদের গ্রহাচার্য কিনু ভট্টাচার্যের দুঃসম্পর্ক আমার সম্বন্ধী। তার কাছে কন্যার কুষ্টি দেখা গেল, লক্ষণ ঠিকই মিলেছে। এই নিয়ে শহরের মেয়ের কুষ্টি খাটতে বাকি রাখিনি। এমন কুষ্টি আর একটিও হাতে পড়ল না। এই দেখে নেবেন, আমি আপনাকে বলে দিচ্ছি, এই সম্বন্ধ হয়েই গিয়েছে, এ প্রজাপতির নির্বন্ধ। ঠিক সেই সময়ে কুমুর আবার বাঁ চোখ নাচল। শুভলক্ষণের কি অপূর্ব রহস্য! কিনু আচার্যি কতবার তার হাত দেখে বলেছে রাজরানী হবে সে। করকষ্টির সেই পরিণত ফলটা আপনি যেচে তার কাছে উপস্থিত হলো।
ওদের গ্রহাচর্য এই কদিন হলো বার্ষিক আদায় করতে কলকাতায় এসেছিল। সে বলে গিয়েছে এবার আষাঢ় মাস থেকে বৃষরাশি রাজ সম্মান, স্ত্রীলোক ঘটিত অর্থলাভ, শত্রুনাশ, মন্দের মধ্যে পত্নীপীড়া, এমনকি হয়তো পত্নী বিয়োগ। বিপ্রদাসের বৃষরাশি, মধ্যে মধ্যে দৈহিক পীড়ার কথাও আছে। তারও প্রমাণ হাতে হাতে। কাল রাত থেকে সত্যিই সর্দির লক্ষণ। আষাঢ় মাসও পড়ল। পত্নীর পীড়া এবং মৃত্যুর কথাটা ভাববার আশু প্রয়োজন নেই। অতএব এবার সময় ভালো। কুমু দাদার পাশে বসে বললে, দাদা, মাথা ধরেছে কি? দাদা বললে, না। চা তো ঠান্ডা হয়ে যায়নি? তোমার ঘরে লোক এসে ঢুকতে পারলাম না। বিপ্রদাস কুমুর মুখের দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললে। ভাগ্যের নিষ্ঠুরতা সবচেয়ে অসহ্য। যখন সে সোনার রথ আনে, যার চাকা অচল, দাদার মুখভাবে এই দ্বিধার বেদনা কুমুকে ব্যথা দিলে। দৈবের দানকে যেন দাদা এমন করে সন্দেহ করছেন। বিবাহ ব্যাপারে নিজের পছন্দ বলে যে একটা উৎসর্গ আছে, এই চিন্তা কখনো কুমুদিনের মাথায় আসেনি। শিশুকাল থেকে পরে পরে তার 4 দিদির বিয়ে হয়েছে। কুলিনের ঘরে বিয়ে, কুল ছাড়া আর কিছুই পছন্দর বিষয়ও ছিল না। ছেলেপুলে নিয়ে তবুও শ্বাস সংসার করছে। দিন কেটে যাচ্ছে। যখন দুঃখ পায় বিদ্রোহ করে। মনে ভাবতেও পারে না যে কিছুতেই এটা ছাড়া আর কিছু হতে পারত। মা কি ছেলে বেছে নেয়? ছেলেকে মেনে নেয়। কুপুত্র যদি হয়, সুপুত্রও হয়। স্বামীও তেমনি। বিধাতা তো দোকান খোলেননি, ভাগ্যের ওপর বিচার চলবে কার? এতদিন পরে কুমুর মন্দ ভাগ্যের তেপান্তর মাঠ পেরিয়ে এলো রাজপুত্র ছদ্মবেশে। রথচক্রের শব্দ কুমু তার হৃদয় স্পন্দনের মধ্যে ওই শুনতে পাচ্ছে। বাইরের ছদ্মবেশটা যে যাচাই করে দেখতেই চায় না। তাড়াতাড়ির মধ্যে ঘরে গিয়ে সে পাঁজি খুলে দেখলে আজ মনোরথ দ্বিতীয়া। বাড়িতেই কর্মচারীদের মধ্যে যে কয়জন ব্রাহ্মণ সন্ধ্যাবেলায় ডাকিয়ে তাদের ফলার করালে, দাক্ষিণ্যও সাধ্য কিছু দিলে। সবাই আশীর্বাদ করলে, রাজরানী হয়ে থাকো, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। দ্বিতীয়বার বিপ্রদাসের বৈঠকখানায় ঘটকের আগমন। তরি দিয়ে শিব শিব বলে বৃদ্ধ উচ্চস্বরে হাই তুললে। এবারে অসম্মতি দিয়ে কথাটাকে শেষ করে দিতে হবে। বিপ্রদাসের সাহস হলো না। ভাবলে, এত বড় দায়িত্ব নিই কী করে? কেমন করে নিশ্চয়ই জানবো কুমুর পক্ষে এ সম্বন্ধ সবচেয়ে ভালো নয়। পরশুদিন শেষ কথা দেবে বলে ঘটক বিদায় করে দিলে। সন্ধ্যার অন্ধকার, মেঘের ছায়ায়, বৃষ্টির জলে নিবিড়। কুমুর আসবাবপত্র বেশি কিছু নেই। একপাশে ছোট খাট, আল্লায় গুটি কয়েক পাকানো শাড়ি আর চাপা রঙের গামছা, কোণে কাঁঠাল কাঠের সিন্দুক, তার মধ্যে ওর ব্যবহারের কাপড়। খাটের নিচে সবুজ রং করা টিনের বাক্স, পান সাজাবার সরঞ্জাম, আর একটা বাক্সে চুল বাঁধবার সামগ্রী। দেওয়ালে খাঁজের মধ্যে কাঠে থাকে কিছু বই, দোয়াত কলম, চিঠির কাগজ, মায়ের হাতের পশমের বোনা, বাবার সর্বদা ব্যবহারের চটি জুতো জোড়া। শোবার খাটের শিয়রে রাধাকৃষ্ণের যুগল রূপের পট। দেয়ালের কোণে ঠেসানো একটা ইশরাজ। ঘরে কুমুর আলো জ্বালায়নি। কাঠের সিন্দুকের ওপর বসে জানলার বাইরে চেয়ে আছে। সামনে ইটের কলেবরওয়ালা কলকাতার আদিমকালের কর্মকঠিন একটা অতিকায় জন্তুর মতো জলধারার মধ্যে দিয়ে ঝাপসা দেখা যাচ্ছে। মধ্যে মধ্যে তার গায়ে গায়ে আলোক শিখার বিন্দু। কুমুর মন তখন ছিল অদৃষ্ট নিরূপিত এক ভাবী লোকের মধ্যে। সেখানকার ঘর বাড়ি লোকজন সবাই তার আপন আদর্শে গড়া। তারই মাঝখানে নিজের সতীলক্ষ্মী রূপের প্রতিষ্ঠা। কত ভক্তি, কত পুজো, কত সেবা। তার নিজের মায়ের পুণ্যচরিতে এক জায়গায় একটা গভীর ক্ষত রয়ে গেছে। তিনি স্বামীর অপরাধে কিছুকালের জন্য ধৈর্য হারিয়েছিলেন। কুমু কখনো সে ভুল করবে না। বিপ্রদাসের পায়ের শব্দ শুনে কুমু চমকে উঠল। দাদাকে দেখে বললে, আলো জ্বেলে দেব কি? না কুমু, দরকার নেই বলে বিপ্রদাস সিন্ধুকে তার পাশে এসে বসল। কুমু তাড়াতাড়ি মেঝের ওপর নেমে আস্তে আস্তে তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। বিপ্রদাস স্নিগ্ধ স্বরে বললে, বৈঠকখানায় লোক এসেছিল, তাই তোকে ডেকে পাঠাইনি।
এতক্ষণ একলা বসেছিলি? কুমু লজ্জিত হয়ে বললে, না, ক্ষেমা পিসি অনেকক্ষণ ছিলেন। কথাটা ফিরিয়ে দেবার জন্য বললে, বৈঠকখানায় কে এসেছিল দাদা? সেই কথাই তোকে বলতে এসেছি। এবছর জ্যৈষ্ঠী মাসে তুই 18 পেরিয়ে 19-এ পড়লি, তাই না? হ্যাঁ দাদা। তাতে দোষ কি হয়েছে? দোষের কথা না, আজ নীলমণি ঘটক এসেছিল। লক্ষ্মী বোন, লজ্জা করিস নে। বাবা যখন ছিলেন তোর বয়স 10, বিয়ে প্রায় ঠিকই হয়েছিল। হয়ে গেলে তোর মতো অপেক্ষা কেউ করতে পারত না। আজ তো আমি তা পারিনি। রাজা মধুসূদন ঘোষালের নাম নিশ্চয়ই শুনেছিস। বংশমর্যাদায় ওরা খাটো নন, কিন্তু বয়সে তোর থেকে অনেক তফাৎ। আমি রাজি হতে পারিনি। এখন তোর মুখে একটা কথা শুনলেই চুকিয়ে দিতে পারি। লজ্জা করিস নি কুমু। না, লজ্জা করব না বলে কিছুক্ষণ চুপ করে রইল। যার কথা বলছো নিশ্চয়ই তার সঙ্গে আমার সম্বন্ধ ঠিক হয়ে গিয়েছে। এটা সেই ঘটকের কথার প্রতিধ্বনি। কখন কথাটা তার মনের মধ্যে গভীরতায় আটকা পড়ে গিয়েছে। বিপ্রদাস আশ্চর্য হয়ে বললে, কেমন করে ঠিক হলো? কুমু চুপ করে রইল। বিপ্রদাস তার মাথায় হাত বুলিয়ে বললে, ছেলে মানুষই করিস নে কুমু। কুমুদিনী বললে, তুমি বুঝবে না দাদা, একটুও ছেলে মানুষই করছি নে। দাদার ওপর তার অসীম ভক্তি, কিন্তু দাদার তো দৈববাণী মানে না। কুমুদিনী জানে এখানে দাদার দৃষ্টির ক্ষীণতা। বিপ্রদাস বললে, তুই তো তাকে দেখিস নি। তা হোক, আমি যে ঠিক জেনেছি। বিপ্রদাস ভালো করেই জানে এই জায়গাতেই ভাই বোনের মধ্যে অসীম প্রভেদ। কুমুর চিত্তের এ অন্ধকার মহলে ওর উপর দাদার একটুও দখল নেই। তবুও বিপ্রদাস আর একবার বললে, দেখ কুমু, চিরজীবনের কথা, ফস করে একটা খেয়ালের মাথায় পণ করে বসিস নে। কুমু ব্যাকুল হয়ে বললে, খেয়াল নয় দাদা, খেয়াল নয়। আমি তোমার এই পা ছুঁয়ে বলছি, আর কাউকে বিয়ে করতে পারবো না। বিপ্রদাস চমকে উঠল। যেখানে কার্যকারণের যোগাযোগ নেই সেখানে তর্ক নিবে কী করে? অমাবস্যার সঙ্গে কুস্তি করা চলে না। বিপ্রদাস বুঝেছে কি এক দৈব সংকেতে কুমুর মনের মধ্যে বাসা বানিয়ে বসেছে। কথাটা সত্য। আজই সকালে ঠাকুরকে নির্দেশ করে সে মনে মনে বলেছিল, এই বেজোড় সংখ্যার ফুলের জোর মিলিয়ে সব শেষে ঠিক যেটি বাকি থাকবে তার রং যদি ঠাকুরের মতো নীল হয় তবে বুঝব তারই ইচ্ছে। সবশেষের ফুলটি হল নীল অপরাজিতা। অদূরে মল্লিকের বাড়িতে সন্ধ্যারতির কাঁসর ঘণ্টা বেজে উঠল। কুমু জোর হাত করে প্রণাম করলে। বিপ্রদাস অনেকক্ষণ বসে রইল। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টিধারার বিরাম নেই। বিপ্রদাস আরও একবার কুমুদিনীকে বুঝিয়ে বলবার চেষ্টা করলে। কুমুর কথার জবাব না দিয়ে মাথা নিচু করে আঁচল খুঁড়তে লাগল। বিয়ের প্রস্তাব পাকা। কেবল একটি বিষয় নিয়ে দুই পক্ষের একটু কথা চালাচালি হলো। বিয়েটা হবে কোথায়? বিপ্রদাসের ইচ্ছে কলকাতার বাড়িতে, মধুসূদনের একান্ত জেদ নূরনগরে। বরপক্ষের ইচ্ছেই বহাল রইল। আয়োজনের জন্য কিছু আগেই থাকতেই নূরনগরে আসতে হলো। বৈশাখ জ্যৈষ্ঠীর খরার পরে আষাঢ়ের বৃষ্টি নামলে মাটিকে দেখতে যেমন সবুজ হয়ে আসে, কুমুদিনীর অন্তরে বাহিরে তেমনই একটা নূতন প্রাণের রং লাগলো। আপন মন গড়া মানুষের সঙ্গে মিলনের আনন্দে আজ অহরহ পুলকিত হয়ে থাকে। শরৎকালের সোনার আলো ওর সঙ্গে চোখে চোখে কথা কয়েছে, কোন এক অনাদিকালের মনের কথা। শোবার ঘরের সামনে বারান্দায় কুমু মুড়ি দিয়ে বসে আছে। পাখিরা এসে খায়, রুটির টুকরো রাখে। কাঠবিড়ালি চঞ্চল চোখে চারিদিকে চেয়ে দ্রুত ছুটে এসে লেজার উপর ভর করে দাঁড়ায়। সামনের দুই পায়ে রুটি তুলে নিয়ে কুটুর কুটুর করে খেতে থাকে। কুমুদিনী আড়াল থেকে আনন্দিত হয়ে বসে দেখে। বিশ্বের প্রতি ওর আজ অন্তরে দাক্ষিণ্যে ভরা। বিকেলে গা ধোবার সময় খিড়কির পুকুরে গলা ডুবিয়ে চুপ করে বসে থাকে। জল যেন ওর সর্বাঙ্গে আলাপ করে। বিকেলের বাঁকা আলোয় পুকুরের পশ্চিম ধারের বাতাবি লেবু গাছের শাখার ওপর এসে ঘন কালো রঙের জলের ওপর নিকষের সোনার রঙের মতো চিকমিক করতে থাকে। ও চেয়ে চেয়ে দেখে। সেই আলো ছায়ার মতো শরীরের ওপর দিয়ে অনির্বচনীয় পুলকিতর কাঁপন বইয়ে দেয়। মধ্যাহ্নে বাড়ির ছাদে চিলেকোঠায় একলা বসে থাকে। পাশের জাম গাছ থেকে ঘুঘুর ডাক কানে আসে। ও যৌবন মন্দিরে আজ যে দেবতার বরণ হচ্ছে, ভাবঘন রসের রূপটি তার, কৃষ্ণ রাধিকার যুগল রূপের মাধুর্য তার সঙ্গে মিশেছে।
বাড়ির ছাদের ওপরে এসরাজটি নিয়ে ধীরে ধীরে বাজায় ওর দাদা সেই ভূপালি সুরের গানটি, আজু মোর ঘরে আইলা পিয়রওয়া রোমে রোমে হরখিলা। রাত্রে বিছানায় বসে প্রণাম করে, সকালে উঠে বিছানায় বসে আবার প্রণাম করে। কাকে করে সেটা স্পষ্ট নয়। একটি নিরবলম্ব ভক্তির স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। কিন্তু মন করা প্রতিমার মন্দির দ্বার চিরদিন তো আর রুদ্ধ থাকতে পারে না। কারাকারি নিঃশ্বাসের তাপে ও বেগে সে মূর্তি সুষমা যখন ঘা খেতে আরম্ভ করে, তখন দেবতার রূপ টিকবে কী করে? তখন ভক্তের বড় দুঃখের দিন। একদিন তেরেনি পাড়ার বুড়ি তিনকড়ি এসে কুমুদিনীর মুখের সামনেই বলে বসল, হ্যাঁ গা, আমাদের কুমুর কপালে কেমন রাজা জুটল। ওই যে বেদেনীদের গান আছে, এক যে ছিল কুকুর চাটা শিয়াল কাটার বোন, কেটে করলে সিংহাসন। এও সেই শিয়াল কাটা বোনের রাজা, ওই তো রজবপুরের আন্দমুহুরির ছেলে মেধো। দেশে যেবার আকাল, মগের মুলুক থেকে চাল আনিয়ে বেচে ওর টাকা, তবু বুড়িমাকে শেষ দিন পর্যন্ত রাঁধিয়ে রাঁধিয়ে হাড়কালি করিয়েছে। মেয়েরা উৎসুক হয়ে তিনকড়িকে ধরে বসে, বলে, বরকে জানতে নাকি? জানতুম না, ওর মা যে আমাদের পাড়ার মেয়ে, পুরুত চক্রবর্তীর ঘরের। সত্যি কথা বলি বাছা, ভালো বামুনের ঘরে ওদের চাল চলে না। তা হোক গে, লক্ষ্মী তো জাত বিচার করেন না। পূর্বেই বলেছি, কুমুদিনীর মন একালের ছাঁচে নয়। জাতকুলের পবিত্রতা তার কাছে খুব একটা বাস্তব জিনিস। মনটা তাই যতই সংকুচিত হয়ে ওঠে, ততই যারা নিন্দা করে তাদের ওপর রাগ করে। ঘর থেকে হঠাৎ কেঁদে ছুটে বেরিয়ে এসে বাইরে চলে আসে। সবাই গা টিপাটিপি করে বলে, ইস, এক্ষুনি এত দরদ, এ যে দেখি দক্ষ যজ্ঞের সতীকেও ছাড়িয়ে গেল। বিপ্রদাসের মনের গতি হালামলে, তবু জাতকুলের হীনতাই তাকে কাবু করে। তাই গুজবটা চাপা দেবার অনেকটা চেষ্টা করলে, কিন্তু ছেঁড়া বালিশের চাপ দিলে তার তুলো যেমন আরও বেশি বেরিয়ে পড়ে, তেমনিই হলো। এদিকে বুড়ো প্রজা দামোদর বিশ্বাসের কাছে খবর পাওয়া গেল যে বহুরূপী ঘোষালেরা নূরনগরের পাশের গ্রামে শিয়াগুলিতে মালিক ছিল। এখন সেটা চাটুজ্যেদের দখলে। ঠাকুর বিসর্জনের মামলা কি করে সব শুদ্ধ ঘোষালদেরও বিসর্জন করেছিল, কি কৌশলে কর্তাবাবুরা শুধু দেশ ছাড়া নয়, তাদের সমাজ ছাড়াও করেছিলেন, তার বিবরণ বলতে বলতে দামোদর মুখভঙ্গিতে উজ্জ্বল হয়ে ওঠে। ঘোষালেরা এককালে ধনে মানে কুলে চাটুজ্যেদের সমকক্ষ ছিলেন, এটা সুখবর। কিন্তু বিপ্রদাসের মনে ভয় লাগলো যে এই বিয়েটাও সেই পুরাতন মামলার একটা জের নাকি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কে শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।